আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রৌনক জাহান। শুরুতে জানিয়ে দিচ্ছি পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ক্ষমতা চিরস্থায়ী করতেই বেগম জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলায় চার্জ গঠন, অভিযোগ বিএনপির। কালো পতাকা মিছিল সমাবেশ। বিশ্ব রেকর্ডের পাশাপাশি উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত আয়োজন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার হবে বললেন মন্ত্রীরা। রাজধানীতে ভেজাল পানির কারখানায় অভিযান, আটক 15, জামিনে ছাড়া পেয়ে আবারও ভেজাল ব্যবসা শুরুর অভিযোগ। বিনিয়োগ ও কয়লা সংগ্রহ নিয়ে চ্যালেঞ্জ, প্রস্তাবিত কয়লাভিত্তিক 5 বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাখে 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবারে বিস্তারিত। রাজনৈতিকভাবে হেয় এবং অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলায় চার্জ গঠন করা হয়েছে বলে অভিযোগ দলটির নেতাদের। অন্যদিকে চতুর্থ দফা উপজেলা নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীনরা তাদের প্রার্থীদের বিজয়ী করতে প্রশাসন এবং পুলিশকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত মাহমুদ আরিফের রিপোর্টে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে আবারও অভিযোগ, আসন্ন উপজেলা নির্বাচনে বিজয়ী হতে সরকারের প্রভাব বিস্তারের, সেই সাথে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করে দলটি। প্রথম দফা থেকেই ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স দখল যে প্রক্রিয়াটি আমরা দেখেছি, তারই ধারাবাহিকতায় এটি আরও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আরও ব্যাপকভাবে তারা যে পরিকল্পনাগুলো করছেন প্রতিটি দফায়, সেটারই আরেকটি বহিঃপ্রকাশ আমরা এখন দেখতে পাচ্ছি। তারা এটি ঘটাবে চতুর্থ দফা উপজেলা নির্বাচনে। এদিকে জিয়া অরফানেজ ও জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে চার্জ গঠনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। এতে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, বেগম জিয়া আদালতে উপস্থিত থাকলেও চার্জ গঠনের শুনানি হয়নি। এমনকি বিচারক নিজে চার্জ গঠন না করে পেশকার দিয়ে চার্জ গঠনের ঘোষণা দিয়েছেন, যা বেআইনি। বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে অভিযোগ বিএনপি নেতাদের। এই হলো রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আর নির্বাচন ছাড়া সংবিধানকে লঙ্ঘন করে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ষড়যন্ত্র, তারই ফল হিসাবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই ফেক চার্জ গঠন করা হয়েছে। উচ্চ আদালতে সেই চার্জ ফ্রেম টিকবে না, টিকতে পারে না ইনশাআল্লাহ। শুধু ইশারা, নির্দেশ এবং টেলিফোনের মধ্য দিয়েই আজকে বিচার কাজ সম্পন্ন হচ্ছে। আজকে ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কোর্টে আজকে মজিদ কোর্টের পক্ষেস্থ হয়ে গেছে। এদিকে বেগম জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে কালো পতাকা মিছিল করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মাহমুদ আরিফ, বাংলা ভিশন, ঢাকা। গুম, হত্যা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা যায় না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। বংশাল এলাকার নিখোঁজ ছাত্র নেতাদের পরিবারের সদস্যদের সাথে শুক্রবার দেখা করে তিনি একথা বলেন। জনগণের নিরাপত্তার জন্য বৃহত্তর আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করে সরকারকে হটানোর কথাও বলেন সাদেক হোসেন খোকা। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। এ কান্না থামার নয়, এ কষ্ট কমার নয়, এ দুঃখ সইবার নয়। সন্তানের জন্মদিনের ফুল আনতে গিয়ে শাহবাগ থেকে নিখোঁজ ছাত্রনেতা সোহেল। ঘটনার পর পেরিয়ে গেছে 3 মাস, আজও সন্ধান মেলেনি তার। একই অবস্থা বংশালের জহির, পারভেজ আর চঞ্চলের পরিবারেরও। বংশালের এই 4 জন সহ গত 3 মাসে রাজধানী থেকে বিরোধী মতের 22 জন নিখোঁজ হয়েছেন। সরকারকে হুঁশিয়ার করে দিয়ে এই কথাই বলবো, এইসব গুম হত্যা দিয়ে কোনোদিন কোনো সরকার তার রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। সাময়িকভাবে হয়তো তারা মনে করতে পারে এরে ধরে নিয়ে আমাদের কণ্ঠরোধ করবে, আন্দোলনকে স্থগিত করবে, এগুলি করে এটা পার পাওয়া যায় না। নিখোঁজদের এখন পর্যন্ত সন্ধান না পাওয়ায় পুলিশ প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেন ঢাকার এই সাবেক মেয়র। এই সরকারের কাছ থেকে
রাষ্ট্র ক্ষমতা থেকে তাদেরকে হটাতে না পারলে মানুষের এই জীবন জানমালের কোনো নিশ্চয়তা হবে না। সেই জন্য আজকে আমাদের বৃহত্তর আন্দোলনের যে প্রেক্ষাপট এটা রচনা করতে হবে। এই আন্দোলনের মধ্যে দিয়েই এই সরকারকে বিদায় করে দিয়ে দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করব, একটা কল্যাণকর রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। নিখোঁজদের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানোর পাশাপাশি পাশে থেকে সহায়তার আশ্বাসও দেন সাদেক হোসেন খোকা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিশ্ব রেকর্ডের পাশাপাশি দেশের নাগরিকদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হচ্ছে ২৬ মার্চ জাতীয় সংগীত আয়োজনের মূল লক্ষ্য, এমন মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, ২৬ মার্চ ভোর ৬:৩০টায় জাতীয় প্যারেড স্কোয়াডের গেট খুলে দেওয়া হবে। ১০:৩০ পর্যন্ত খোলা থাকবে গেট। এরপর রাস্তাসহ বিভিন্ন স্থানে দাঁড়িয়ে জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ডের সুযোগ পাবেন সর্বস্তরের জনগণ। এদিকে একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বেগম খালেদা জিয়া সহ বিএনপি জামায়াত। জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়ার মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অবস্থান নেয়ার বহিঃপ্রকাশ ঘটবে বলেও জানিয়েছেন অ্যাডভোকেট কামরুল। রাজধানীতে অবৈধভাবে গড়ে উঠেছে ভেজাল পানির কারখানা। বিএসটিআইয়ের জরিপে খোদ ঢাকাতেই এমন কারখানার সংখ্যা ৩ শতাধিক। শুক্রবার কারওয়ান বাজারে কয়েকটি ভেজাল পানির কারখানায় অভিযান চালিয়ে মালিকসহ ১৫ জনকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, লাভ বেশি হওয়ায় জেল থেকে জামিনে বেরিয়ে এসে আবারও একই ব্যবসা শুরু করে অভিযুক্তরা। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। পানিবাহিত রোগের ঝুঁকি এড়াতে অফিস কিংবা ঘরে নীল জারের বিশুদ্ধ পানির কদর অনেক, কিন্তু এই বিশুদ্ধ পানি কতটুকু বিশুদ্ধ? কয়েকটি কারখানায় পাওয়া গেল পিলে চমকানো তথ্য। নিয়ম হলো, প্রথমে ফিল্টারের মাধ্যমে পানির ময়লা পরিষ্কার করে পরে আলট্রাভায়োলেট রে দিয়ে রোগজীবাণু ধ্বংস করার। তা না মেনে এই কারখানাটিতে মোটর দিয়ে পানি উঠিয়ে সরাসরি ভরা হচ্ছে জারে। রেললাইনের পাশে নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে দেদারসে জারজাত করা হচ্ছে এই পানি। নেই মান পরীক্ষার ব্যবস্থা, কেমিস্ট ও মেয়াদ উত্তীর্ণের তারিখ। কারখানার মালিক বলছে, ৫ টাকায় জারে পানি ভরে ৩০ টাকায় বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। হ্যাঁ, সিলগালা মারা ছিল, আমরা ওটা খুলে আবার পুনরায় চালু করছি। ডিপের পানি আর হচ্ছে একটা প্রি ফিল্টার লাগানো, আদার্স এক্সক্লুডিং যেটা স্যার বললো ওটা নাই আমাদের। এর আগেও কারওয়ান বাজারের ভেজাল কারখানায় অভিযান চালিয়ে শাস্তি দেওয়া হয় বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। সূক্ষ্ম জীবাণুগুলো কিন্তু ফিল্টারে ছাকা যায় না, এটা ধ্বংস করা হয় আলট্রাভায়োলেট রে দিয়ে। মেশিনটাই নাই, জারগুলো তারা রিফিল করছে, বারবার ইউজ করছে, এই জারগুলো সঠিকভাবে তারা পরিষ্কার করছে না। জারের জীবাণু থাকে, সেই জীবাণু উল্টো এই সাপ্লাই ওয়াটারের সাথে যুক্ত হচ্ছে। পরে এসব কারখানার অবৈধ পানির জারগুলো ধ্বংস করে দেয়া হয়। একই সঙ্গে নগরবাসীকে পানি পান করার ব্যাপারে আরও সতর্ক হওয়ার অনুরোধ জানানো হয়। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের যে পরিকল্পনা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকার প্রস্তাবিত 5টি প্রকল্পেই রামপালের মতো বিতর্ক সৃষ্টি হবে। পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিনিয়োগ ও কয়লা সংগ্রহে জটিলতা ও চ্যালেঞ্জ থাকছে বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। বিদ্যুৎ খাত উন্নয়নে প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ কয়লা দিয়ে উৎপাদন করার পরিকল্পনা রয়েছে সরকারের। লক্ষ্য অর্জনে এরই মধ্যে রামপাল প্রকল্পের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে পটুয়াখালীতে 1320 মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র নির্মাণে সই হয়েছে সমঝোতা স্মারকও। এছাড়া চট্টগ্রামের আনোয়ারা, মহেশখালী, মাতারবাড়ি সহ কয়েকটি স্থান চিহ্নিত করা হয়েছে কয়লাভিত্তিক কেন্দ্র নির্মাণের জন্য। এসব প্রকল্প আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। সরকার যদি মনে করে রামপাল ক্লোজ করে তার বদলে পটুয়াখালীতে করবে, এটা খুবই একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। রামপালে একটি, পটুয়াখালীতে একটি, মাতারবাড়ি, মহেশখালীতে, আনোয়ারাতে, ভোলায় প্রাইভেট সেক্টরে একটা আছে। এই যে 5টি জায়গায় 5টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা মানে হলো 5 জায়গাকেই এনভায়রনমেন্টালি ভালনারেবল করা। তারা বলছেন, সরকারের পরিকল্পনায় বিনিয়োগ, কয়লা আমদানি এবং উৎপাদিত বিদ্যুতের দামের কোনো স্পষ্ট ধারণা নেই। যেটা করা হচ্ছে আমরা যতদূর জানি এগুলো সবই একটা MOU সাইন করা হচ্ছে। এর ভবিষ্যৎ, কোথা থেকে কয়লা আসবে, কে অর্থায়ন করবে, কি টেকনোলজি ব্যবহার করবে, এর কোনোটাই কিছুই এখনও সিদ্ধান্ত হয়নি এবং অনেক ক্ষেত্রে জায়গাটাও নির্ধারিত হয়নি। কিন্তু
কাগজে কলমে চুক্তি করা হচ্ছে। এখন মেমোরান্ডাম অন আন্ডারস্ট্যান্ডিং করা একটা জিনিস, আর আমাদের টার্গেটেড সময়ে টার্গেটেড মানে পরিকল্পনা বাস্তবায়ন করা একটা জিনিস, এই দুইটার মধ্যে বিরাট ফাঁক দেখা যাচ্ছে। আমরা দেখছি বিভিন্নভাবে চুক্তি হচ্ছে একটার পর একটা, কিন্তু দৃশ্যত কোনো বাস্তবায়নের পথে যে আগাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। বিশেষজ্ঞদের মতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বিদ্যুতের উৎপাদন এবং সরবরাহ ব্যয় বাড়াবে, যার প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের উপর। ইরশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এবারে রয়েছে বিশেষ রিপোর্ট। রাজধানীর বিভিন্ন এলাকায় আফ্রিকার কয়েকটি দেশের অনেক নাগরিক ভিসা ছাড়াই অবৈধভাবে বছরের পর বছর বসবাস করছে, যারা মাদক চোরাচালান ও জালনোট ব্যবসার সঙ্গে জড়িত। 2 বছর আগে বিয়ে করে বাংলাদেশি এক তরুণীকে সন্তানসহ ফেলে রেখে নিজ দেশে পাড়ি জমিয়েছে এক নাইজেরিয়ান। অন্য 2 কৃষ্ণাঙ্গ অনেকটা জোর করেই তরুণীটিকে নিয়ে অবৈধভাবে সংসার করছে। রাজধানীর উত্তরায় আফ্রিকার 2 কৃষ্ণাঙ্গ যুবকের বিরুদ্ধে এরকমই অভিযোগ এলাকাবাসীর। জহিরুল হক জনের ক্যামেরায় জিয়া খানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্বে দেখুন বিস্তারিত। রাজধানীর উত্তরার বিভিন্ন সেক্টরে হরহামেশাই চোখে পড়ে আফ্রিকার কৃষ্ণাঙ্গ নাগরিকদের। চলাফেরা দেখে মনে হয় এদেশের মানুষের মতোই কর্মব্যস্ত সময় পার করছেন তারা। এদের বেশিরভাগ সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, ক্যামেরুন, উগান্ডা অথবা কেনিয়ার নাগরিক। এসব কৃষ্ণাঙ্গ নাগরিকদের কাছে ভিসা সম্পর্কে জানতে চাইলে কৌশলে এড়িয়ে যান। উত্তরার 10 নম্বর সেক্টরের এই বাড়িটির 3য় তলায় প্রায় 2 বছর ধরেই বসবাস করছে নাইজেরিয়ান 2 তরুণ, সঙ্গে সন্তানসহ বাংলাদেশি এক তরুণী, যাদের সঙ্গে কথা বলতে চাইলেও প্রথম দফায় সফল হওয়া যায়নি। অনেক চেষ্টার পর দেখা মিলল তরুণী ও জিসাস নামে এক নাইজেরিয়ানের সঙ্গে। Lisa, baby, the husband come, we take them go Africa. জিসাস প্রথমে আমাদেরকে জানায় তরুণীটি তার স্ত্রী, পরে সে ভুল পাল্টে ফেলে। We are family, me and she with my daughter and my friend. হয়তো অনেক কিছু বলার থাকলেও অনুকূল পরিবেশ না থাকায় সাহস ছিল না তরুণীটির। ওনারা থাকে 2 জন, এই রুমে একজন, ওখানে একজন, আর আমি আর আমার বাচ্চা ওই কোনার রুমে। ওনারা 2 জন আপন ভাই না। এলাকাবাসী জানায় এক নাইজেরিয়ান তরুণীটিকে 2 বছর আগে বিয়ে করে নিজ দেশে পাড়ি জমিয়েছে। 2-2.5 বছর পরে ওরে ফালাইতে গেছে, পরে ওরা কিভাবে খুঁজে আনছে তাও জানি না। এই বাড়িটির 6 তলার একটি ফ্ল্যাট প্রায় 1.5 বছর ধরে অনেকটা দখল করে রেখেছে 2 কৃষ্ণাঙ্গ যুবক, এমন অভিযোগ বাড়ির তত্ত্বাবধায়কের। নিশা টিশা করে আসে, রাত 2টা 3টা 4টার দিকে আসে, আবার মাঝে মাঝে দেখি উনি আসে, নিয়ে এসে সারা রাত কি করে না করে আবার বাড়ি চলে যায়। 2-3 মাস থেকে ভাড়া দিতেছে না, জোরপূর্বকভাবে আছে এখন। আরেকদিন ওই হাউসে ওই যে নতুন হাউসটা আছে না, ওই হাউসটা একজনের বাড়ি দিয়ে মাথায় ভাড়া লাইছিল এই নিগ্রুরাই। এই অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। একজনের পাসপোর্ট থাকলেও আরেকজনের ছিল না কোনো পাসপোর্ট। গার্মেন্টস ব্যবসা বা ফুটবলের পরিচয়ে আফ্রিকার এসব মানুষের আগমন এদেশে। নতুনভাবে যুক্ত হয়েছে ধর্মপ্রচার। তবে ধর্মপ্রচারের নামে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে। অশ্লীলভাবে এরা পরিধান থেকে শুরু করে সবকিছু করতে আসছে। বাস্তবিক অর্থে এসব কৃষ্ণাঙ্গরা স্বল্পমেয়াদী ভিসায় এদেশে আসে, যাদের বেশিরভাগ জড়িয়ে পড়ে মাদক ব্যবসা, জাল নোট তৈরি, পতিতাবৃত্তি ও আন্তর্জাতিক চোরাচালান সহ নানা অবৈধ কাজে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এবারে রবি ফ্যান অব দ্য ম্যাচ টি20 ক্রিকেট। টি20 বিশ্বকাপ
পেশাদারিত্বের অভাব ও নেতিবাচক মানসিকতার কারণে যে কোনো ম্যাচের আগে জয় পরাজয় নিয়ে দ্বিধায় পড়েছে বাংলাদেশ। এতে ছোট দলগুলোর বিপক্ষেও নিজেদের স্বাভাবিক খেলা প্রদর্শনে ব্যর্থ হচ্ছে টাইগাররা, বলেছেন ক্রিকেট বিশ্লেষকরা। কানাডা আয়ারল্যান্ডের পর এই টি-20 বিশ্বকাপে হংকংয়ের কাছে লজ্জাজনক পরাজয়ে এই সমস্যাগুলোকে বড় করে দেখছেন সাবেক জাতীয় ক্রিকেটার নুরুল আবেদিন নোবেল এবং সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। চট্টগ্রাম থেকে লিটন খানের ক্যামেরায় মানিক মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। মাত্র কবছর আগেও উইকেন্ডে ক্রিকেট খেলা একটি দল ছিল হংকং। তেমন একটি অপেশাদার দলের কাছে লজ্জাজনক পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে বিরাটি ব্যর্থতা চাপা দিতে চেয়েছেন টাইগার দলপতি মুশফিক। এই ম্যাচটায় ফার্স্ট ইনিংসের চাইতে সেকেন্ড ইনিংসের ডিউটা অনেক বেশি পড়ে। সো আমাদের অ্যাটলিস্ট 15টা রান বেশি করতে হবে আপনার নর্মাল যে স্কোরটা প্রেডিক্ট করবেন। সো আমরা একটা প্রেডিকশন করেছিলাম যে অ্যাটলিস্ট যে স্টার্টটা আমরা আর্লি পড়ে গিয়েছিল উইকেট, সো অ্যাটলিস্ট ওখান থেকে যেন আমরা একটা 140-এর কাছাকাছি যেন একটা স্কোর দাঁড় করাতে পারি। আমাদের যেহেতু টপ অর্ডাররা বা মিডল অর্ডার আমরা যেহেতু করতে পারি না, এখন এখানে আসলে বোলারদের দোষ আসলে খুবই বোকামি হবে। সো পুরো দোষটা আমার মনে হয় আমাদের মিডল অর্ডার আর টপ অর্ডাররাই আমরা করেছি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এ দায় কাঁধে নিয়ে ক্রিকেটের দুর্বলতাকে ঢেকে রাখা যাবে না। যতদিন পর্যন্ত ছোট বড় যে কোনো দলের বিপক্ষে ম্যাচের আগে হার জিতের দ্বিধা দূর না হবে, ক্রিকেটারদের মানসিকতায় পূর্ণ পেশাদারিত্ব না আসবে, ততদিন এভাবে পচাশামুখে পা কাটতেই থাকবে টাইগারদের। আর হংকংয়ের মতো দলের কাছে ভরাডুবির জন্য সংগঠকদের দায়কেও বড় করে দেখছেন বিশ্লেষকরা। সিচুয়েশন কি ডিমান্ড করতেছে, হ্যাঁ, এগুলির উপর কিন্তু এবং এই জন্য আপনার কনসিস্টেন্সি বা বল সিলেকশনের ব্যাপারটা যদি ভালো করতে হলে আপনার আরও একটু মনোসংযোগের ব্যাপার আছে উইকেটে গিয়ে। জয় পরাজয় খেলারই অংশ, তবে হংকংয়ের মতো দলের কাছে পরাজয় ব্যাটসম্যানদের ব্যর্থতাকে বড় করে দেখে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন ব্যাটসম্যানদের পরিপক্কতা না আসলে অহরই এরকম ভরাডুবি ঘটতে থাকবে। বিগত 2-3 বছরের হিস্ট্রিটা দেখলেই কিন্তু এই ভয়টা তো কোনোভাবেই যাচ্ছে না। আমরা কিন্তু এটা আজকে হংকংয়ের সাথে হারছি, এটা এর আগেও কিন্তু আমরা কানাডার মতো টিমের সাথে হারছি, আয়ারল্যান্ডের সাথে আমরা হারি, আমরা আফগানিস্তানের সাথে। এই ভয়টা যাচ্ছে না কেন? হংকংয়ের বিপক্ষে এই হতাশা কাটাতে এখন সুপার 10-এ বড় দলগুলোর বিপক্ষে ভালো পারফরমেন্স প্রদর্শন ছাড়াও 2-1টি ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, চট্টগ্রাম। নিচ্ছে স্বপ্নধারা আবাসন সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। গ্রীষ্মের আগেই মৌসুমী সবজির বাজার গরম, বেড়েছে ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছ ও চালের দাম, কমেনি আদার ঝাঁজ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। গ্রীষ্মের আগেই চড়ে গেছে মৌসুমী সবজির বাজার। করলা, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, বরবটি আর সজনের ডাঁটার দাম অনেকটাই সাধ্যের বাইরে। বেড়েছে ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছ ও চালের দামও। আদার ঝাঁজও কমেনি একটুও। তবে এ সপ্তাহে স্থিতিশীল রয়েছে ডাল, তেল ও চিনির দাম। রাজধানীর নিত্যপণ্যের বাজারের আরও খবর জানাচ্ছেন সেতু আহমেদ। গেল সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সবজির বাজারে বাড়তি টাকা গুনতে হয়েছে ক্রেতাদের। কদিন আগে সস্তা আলুর কেজি এখন 15 থেকে 20 টাকা। ডাল, তেল, চিনি ও মশলার দামে তেমন একটা হেরফের না হলেও আদার দাম বেড়েই চলেছে। আলুর দাম মোটামুটি কেজি প্রতি 3 টাকা বাড়ছে। আগে আসছিল 60 টাকা কেজি, এখন 10 টাকা কেজি কিনে আনতে হয়, 15 টাকা বেচতেছি। আর পেঁয়াজ আগের মতোই আছে। আর আদা, ইন্ডিয়ান আদার দাম বাড়ছে। আগে আসছিল 150 টাকা কেজি, এখন 180 টাকা কেজি কিনে আনতে হয়, 200 টাকা বেচতে হয়। মৌসুমি প্রায় সব রকম সবজির দামই বাড়তি, তবে বেশি চড়া করলা, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, বরবটি, সজনে ডাঁটার বাজার। প্রতি কেজি সজনে ডাঁটা বিক্রি হচ্ছে 160 টাকায়, করলা 80, বরবটি ও টমেটোর কেজি 50 টাকা। টমেটো দিলে আবার 250, একটা চাল কম আনলাম 35 টাকা দিয়ে, এবং ধনিয়া পাতা দিল কত 5 টাকার না কতই। এখন সব সবজির দাম কমতেছে আস্তে আস্তে, বাড়ছে, অনেক বাড়ছে, লেবুর দাম অনেক বেড়ে গেছে। তবে কেজিতে 3 থেকে 5 টাকা বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। প্রতি কেজি চাউলে মনে করেন আর 2 টাকা 3 টাকা বেশি। বেড়েছে মাছের দামও। দেশি ছোট চিংড়ি 650 টাকা, রুই 350, শিং, মাগুর ও কই মাছের কেজি 700 থেকে 800 টাকা। পহেলা বৈশাখ সামনে রেখে ইলিশের বাজারের উত্তাপ অব্যাহত। ছোট সাইজের ইলিশের হালিও 1000 টাকার নিচে নয়। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
আন্তর্জাতিক চাপ আর সমালোচনাকে উপেক্ষা করে শেষমেশ ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডে যুক্ত করার প্রস্তাবনায় চূড়ান্ত অনুমোদন দিল রাশিয়া। রাশিয়ার নিম্নকক্ষ ও উচ্চকক্ষের ঢালাও সমর্থনের পর ক্রিমিয়াকে একীভূত করার প্রস্তাবনায় সই করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে রাশিয়ান ফেডারেশনের সাথে যুক্ত হল নতুন দুটি প্রশাসনিক অঞ্চল ক্রিমিয়া ও বন্দর নগরী সেভাস্তোপোল। রাশিয়ার সাথে একীভূত হবার খবরে উল্লাস ছড়িয়ে পড়ে রুশ ভাষাভাষী অঞ্চল ক্রিমিয়া ও সেভাস্তোপোলে। আতশবাজি পোড়ানোর পাশাপাশি নানা আয়োজনে এই সিদ্ধান্তকে স্বাগত জানায় স্থানীয়রা। এই ঘটনার পর রাশিয়া সীমান্তের ৩ কিলোমিটার জুড়ে সীমান্তরক্ষীর সংখ্যা বাড়িয়েছে ইউক্রেন। সীমান্ত এলাকা পরিদর্শনকালে বাহিনীর প্রধান জেনারেল লিদভিন মিকোলা হুঁশিয়ারি দিয়ে বলেন, সেনা হস্তক্ষেপের চেষ্টা হলে শক্ত জবাব দেওয়া হবে। তবে এই মুহূর্তে রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানোয় অনীহা প্রকাশ করেছেন সীমান্তরক্ষীরা। এবারে ক্লেমন খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। আরও একবার আইসিসি ইভেন্টে ভারতের কাছে হারল পাকিস্তান। সুপার 10-এর প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের 7 উইকেটে হারিয়ে শুভ সূচনা ভারতের। প্রথমে ব্যাট করে পাকিস্তান 7 উইকেটে করে 130 রান। জবাবে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। মনির হোসেন খানের আরও একটি ডেস্ক রিপোর্ট। এই ম্যাচকে ঘিরে উত্তেজনার কমতি ছিল না দর্শকদের মনে। তবে ম্যাচের শুরুতেই সব উত্তেজনার সমাপ্তি। টস হেরে ব্যাটিংয়ে নেমে সব ঠিক থাকলেও রান তুলতেই ভুলে গেছে পাকিস্তান। টি-20 নয়, যেন টেস্ট ম্যাচ। হাফিজ আফ্রিদি, শোয়েব মালিকরা নামেন বল নষ্ট করার প্রতিযোগিতায়। তাই 100 রান তুলতে ওভার খরচ হয়েছে 16টি, সর্বোচ্চ 33 ওমর আকমলের। শেষ দিকে শোয়েব মাকসুদের 11 বলে 21 রানে 7 উইকেটে 130 রানের পুঁজি পায় পাকিস্তান। শুরুতে উইকেটে সেট হতে সময় নিলেন ভারতের 2 ওপেনার শেখর ধাওয়ান ও রোহিত শর্মা। সুযোগ বুঝে 4-6 বাড়িয়েছেন রানের চাকাও। তাদের 54 রানের জুটি গড়ে দেয় ম্যাচের ভাগ্য। শেখর 30 ও রোহিত 24 করে সাজঘরে ফিরলেও জয় নিয়ে ভাবতে হয়নি ভারতকে। কোহলির 36 ও রায়নার 34 রানের দুটি অপরাজিত ইনিংসে বিশ্বকাপ মঞ্চে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল ভারত। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। ক্ষমতা চিরস্থায়ী করতেই বেগম জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলায় চার্জ গঠন, অভিযোগ বিএনপির। কালো পতাকা মিছিল সমাবেশ। বিশ্ব রেকর্ডের পাশাপাশি উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত আয়োজন। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার হবে বললেন মন্ত্রীরা। রাজধানীতে ভেজাল পানির কারখানায় অভিযান, আটক 15, জামিনে ছাড়া পেয়ে আবারও ভেজাল ব্যবসা শুরুর অভিযোগ। বিনিয়োগ ও কয়লা সংগ্রহ নিয়ে চ্যালেঞ্জ, প্রস্তাবিত কয়লাভিত্তিক মাছ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, এয়ারটেল ও বাংলালিংক থেকে ডায়াল করতে পারেন 1616 নাম্বারে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।